চিক, আদিম দানবীয় কি অতীতে একজন পুরুষ ছিল? ক্লাইন প্রায় তার চিবুকে হাত তুলে ফেলেছিল। সে একবার অনুমান করেছিল যে অশুভ দেবী আদিম দানবীর অস্তিত্বের কারণেই অ্যাসাসিন পাথওয়ের বিপরীত লিঙ্গের সদস্যরা সিকোয়েন্স 7-এর পরে নারীতে পরিণত হয়। কে জানত যে রোজেলের ডায়েরি নির্দেশ করবে যে আদিম দানবীয় হয়তো শুরুতে একজন পুরুষ ছিল? এটা দুটো সমস্যার কথা তুলে ধরেছিল। প্রথমত, আদিম দানবী প্রাকৃতিকভাবে জন্ম নেওয়া কোনো দেবতা ছিল না এবং তারা সিকোয়েন্স 0-তে পৌঁছানোর জন্য শুধুমাত্র পোষণের ওপর নির্ভর করেছিল। দ্বিতীয়ত, এই পাথওয়ের সম্পূর্ণ নারীসুলভ পরিবর্তনগুলো এর বিয়ন্ডার বৈশিষ্ট্যের মধ্যেই নিহিত ছিল। রোজেল একবার বিয়ন্ডার বৈশিষ্ট্য সংরক্ষণের সূত্রের পেছনের সত্যতা নিয়ে অনুমান করেছিল। তার সন্দেহ ছিল যে সমস্ত বিয়ন্ডার বৈশিষ্ট্য মূল সৃষ্টিকর্তা থেকে এসেছে, তাই এগুলোর কোনো বৃদ্ধি নেই এবং এর মোট পরিমাণ সংরক্ষিত থাকে। যদি ধরে নেওয়া হয় যে এটা সত্যি, তাহলে এর মানে কি এই যে সৃষ্টিকর্তা যিনি সবকিছু সৃষ্টি করেছেন তিনি সর্বব্যাপী, তার মধ্যে পুরুষত্ব, নারীত্ব এবং লিঙ্গ নিরপেক্ষতা সবকিছু একসাথে মিশে আছে। আর দানবী পাথওয়ে কি সম্পূর্ণ নারীত্বের একটা রূপ? অবশ্যই। সেই প্রাচীন বইটি হয়তো আসলেই নকল। রোজেলের আজকের ডায়েরির পাতাগুলোতে অনেক তথ্য ছিল। ক্লাইনের মনের ভেতর দিয়ে অনেক ভাবনা খেলে গেল এবং সে ডায়েরিটাকে তার হাতের মধ্যেই মিলিয়ে যেতে দিল। সে হাসল এবং জাস্টিস, দ্য সান এবং অন্যদের উদ্দেশ্যে বলল, তোমরা শুরু করতে পারো। আলজার উইলসন সাথে সাথে দ্য ওয়ার্ল্ডের দিকে তাকাল। তোমার ওয়্যারউলফ বৈশিষ্ট্যটি বিক্রি হয়ে গেছে। একজন কারিগর এর জন্য 1200 পাউন্ড দিয়েছে। আমাদের চুক্তি অনুযায়ী আমি 200 পাউন্ড পাব। তাছাড়া আমি ডিপসি নাগার চুলের খোঁজ পেয়েছি। প্রতিটা চুলের দাম 100 পাউন্ড, আর তোমার মোট 5টা দরকার। তুমি যদি এই চুক্তিতে রাজি থাকো, তবে আমি যত তাড়াতাড়ি সম্ভব কাজটা শেষ করব। ক্লাইন ওয়্যারউলফের বিয়ন্ডার বৈশিষ্ট্যের জন্য বেশি ভাগ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল, কারণ সে জানত যে দ্য হ্যাংডম্যান ভ্যাম্পায়ার এমলিন হোয়াইটের চেয়ে অনেক বেশি পরিশ্রম করেছে এবং অনেক বেশি ঝুঁকি নিয়েছে। এই সময় সে কিছুক্ষণ ভাবল এবং দ্য ওয়ার্ল্ডকে দিয়ে উত্তর দেওয়ার জন্য নিয়ন্ত্রণ করল। কোনো সমস্যা নেই। আমাকে ডিপসি নাগার 5টি চুল এবং নগদ 500 পাউন্ড যত তাড়াতাড়ি সম্ভব দিয়ে দাও। এখন শুধু হিউম্যান স্কিন শ্যাডো বৈশিষ্ট্যটিই বাকি আছে, আর আমার কাছে টাকার পরিমাণ বেড়ে 1235 পাউন্ড হয়েছে, যা মোটেই যথেষ্ট নয়। আমি যদি আমন পরিবারের সমাধিস্তম্ভে মেশিনারি হাইভ মাইন্ডের অভিযানের জন্য অপেক্ষা করতে না চাই, আমাকে হয়তো আরও 500 থেকে 1000 পাউন্ড পাওয়ার জন্য অপেক্ষা করতে হবে, যাতে আমি সেটা দেখামাত্রই কিনে ফেলতে পারি। ক্লাইন নিজের অজান্তেই ভাবতে লাগল যে টাকার বিনিময়ে শেয়ার কি কি জিনিস বা জ্ঞান ব্যবহার করতে পারে। অবশ্যই এটা এই শর্তে ছিল যে এই লেনদেনের অন্য পাশের ব্যক্তি নগদ টাকায় মূল্য পরিশোধ করতে সক্ষম। এ কথা শুনে অড্রে হল তার হাত সামান্য তুলল এবং কোনো কিছু না লুকিয়ে বলল, আমি 3টে উপাদান কিনতে চাই। একটা মিরর ড্রাগনের 1 জোড়া চোখ, তার 50 মিলিলিটার রক্ত এবং ট্রি অফ এল্ডার্সের একটি ফল। মিস জাস্টিস সাইকিয়াট্রিস্ট পোষণের ফর্মুলা পেয়ে গেছে। ক্লাইন এক মুহূর্তেই এই সিদ্ধান্তে পৌঁছাল, আর দ্য হ্যাংডম্যানও প্রায় একই সিদ্ধান্তে এসেছিল। আমি আমার শিক্ষককে চিঠি লিখে জিজ্ঞেস করব যে তার কাছে এই উপাদানগুলোর কোনোটি আছে কিনা। ফোর্সওয়াল কিছুক্ষণ ভেবে বলল। ডেরিক বার্গ মাথা নেড়ে বলল, আমিও এটা মনে রাখব। করোডের মিরর ড্রাগন খুব একটা দুর্লভ নয়। ট্রি অফ এল্ডার্সের ক্ষেত্রেও একই কথা। সিটি অফ সিলভারে একজন সাইকি অ্যানালিস্টের রেখে যাওয়া বিয়ন্ডার বৈশিষ্ট্যও আছে, তবে সেগুলো নিয়ে লেনদেন করা কঠিন এবং সহজেই সন্দেহ তৈরি হতে পারে। সাইকি অ্যানালিস্ট ছিল সাইকিয়াট্রিস্টের প্রাচীন নাম। তাদের এই কথাবার্তা যখন ক্লাইনের কানে পৌঁছাল, সে সাথে সাথে দ্য ওয়ার্ল্ডকে নিয়ন্ত্রণ করল এবং পুতুলটাকে দিয়ে কর্কশ ও বিষণ্ণ গলায় বলাল, আমি আমার পরিচিতদের মধ্যে খোঁজ নিয়ে দেখব। ও হ্যাঁ, আমাকে হিউম্যান স্কিন শ্যাডো বৈশিষ্ট্যটা খুঁজে বের করতে সাহায্য করতে থেকো। ঠিক আছে। অড্রে আত্মবিশ্বাসের সাথে তার উল্টো দিকের মানুষটির দিকে ঘুরল। মিস্টার হ্যাংডম্যান, তোমার যে উইন্ড ব্লেসড পোষণের ফর্মুলা দরকার, আমি সেটার দিকেও খেয়াল রাখব। সে ইতোমধ্যেই সাইকোলজি অ্যালকেমিস্টসে যোগ দিয়েছিল এবং একটা গোপন সংস্থা তাকে সমর্থন করছিল। তাদের সাহায্যে অনেক উপাদানের আর কোনো অভাব ছিল না। সে প্রয়োজনীয় মূল্য পরিশোধ করতে পারলেই সেগুলো পেতে পারত। ফোর্স আবার বলল, আমি আমার শিক্ষককে চিঠি লিখে জিজ্ঞেস করব। এই অগ্রগতি দেখে ক্লাইন বেশ সন্তুষ্ট বোধ করল। দীর্ঘদিন কঠোর পরিশ্রমের পর ট্যারোট ক্লাব অবশেষে দুটো বড় মাধ্যম তৈরি করতে পেরেছিল, সাইকোলজি অ্যালকেমিস্টস এবং আব্রাহাম পরিবার। অনেক কিছুই এবার সহজ হয়ে যাবে। দ্য ওয়ার্ল্ড হাসল এবং বলল, তোমাদের উত্তরগুলো আমাকে আশায় ভরিয়ে দিয়েছে, কিন্তু তোমাদেরকে অবশ্যই নিজেদের রক্ষা করার দিকে খেয়াল রাখতে হবে এবং এমনভাবে এগোতে হবে যাতে যতটা সম্ভব সন্দেহ এড়ানো যায়। মিস্টার ওয়ার্ল্ড, তুমি খুব কমই এত কথা বলো। অড্রে হাসি মুখে উত্তর দিল, আমি একটু বেশিই খুশি হয়ে গিয়েছিলাম এবং এক মুহূর্তের জন্য দ্য ওয়ার্ল্ডের আসল চরিত্রের কথা ভুলে গিয়েছিলাম। ক্লাইন সাথে সাথে পরিস্থিতি সামলে নিল
এবং দ্য ওয়ার্ল্ডকে দিয়ে হাসিয়ে বলাল, তোমরা সবাই এখন যথেষ্ট মূল্যবান হয়ে উঠেছ। আমি আশা করি যে এই ধরনের লেনদেন খুব খুব লম্বা সময় ধরে চলবে, আর এই কারণেই আমি তোমাদেরকে মনে করিয়ে দিচ্ছি। ধন্যবাদ। অড্রে খুব সুন্দরভাবে তার কৃতজ্ঞতা প্রকাশ করল। সেই মুহূর্তে ডেরিক ইতস্তত করে বলল, আমিও একটা চেষ্টা করে দেখব। আমি সম্প্রতি বেশ কয়েকটা টহল মিশন শেষ করেছি, কিন্তু সেখানে অস্বাভাবিক কিছুই ছিল না। খুব ভালো, ক্লায়েন্ট নিজেকে বলল এবং দ্য ওয়ার্ল্ডকে চুপ করাল। কিছুক্ষণ নীরবতার পর আলজার চিন্তিতভাবে মিস জাস্টিসের দিকে তাকাল। আমি ডিউক নেগানের গুপ্তহত্যার বিস্তারিত জানতে চাই। তোমার কি ধরনের পারিশ্রমিক দরকার? আমাকে কেন জিজ্ঞেস করছে? চার্চ অফ স্টোনসের কাছের মানুষ হিসেবে এই ঘটনার বিস্তারিত তো তোমার আগে থেকেই জানার কথা, তাই না? অড্রে এক মুহূর্তের জন্য অবাক হল, কিন্তু তারপর সে মিস্টার হ্যাংডম্যানের কথার মানে বুঝতে পারল। সে আসলে ডিজায়ার অ্যাপোস্টলকে প্ররোচিত করা সংস্থা বা শক্তির কথা জানতে চাইছে, কিন্তু সে মনে করছে না যে মিস্টার ফুলকে সরাসরি জিজ্ঞেস করাটা ঠিক হবে। তার মনে হচ্ছে এটা খুব আকস্মিক এবং আক্রমণাত্মক হয়ে যাবে। তাই সে আমাকে দিয়ে বিষয়টা তোলার জন্য একটু ঘুরিয়ে এগোচ্ছে, যাতে সে যে বিষয়গুলো জানতে চায় সেদিকে আলতো করে নজর ঘোরানো যায়। সে জানে যে আমি একজন সম্ভ্রান্ত ঘরের মেয়ে এবং ডিউক নেগানের গুপ্তহত্যার দিকে আমার নজর রাখা উচিত। তাই সে মোটেও চিন্তিত নয় যে আমি তার কথার উত্তর দেব না। মিস্টার হ্যাংম্যান সত্যিই অনেক অভিজ্ঞ। অড্রে বলল, তার ঠোঁটের কোণ সামান্য একটু বেঁকে গেল। না, কোনো পারিশ্রমিকের দরকার নেই। আমাদের ট্যারোট ক্লাবের উদ্দেশ্য কি নিজেদের অঞ্চলের সাধারণ জ্ঞানগুলো একে অপরের সাথে মুক্তভাবে ভাগ করে নেওয়া নয়? শুধুমাত্র এভাবেই আমাদের ট্যারোট ক্লাব খুব দ্রুত বড় হতে পারবে। সে নিজের মনেই বেশ অধিকারের সাথে ভাবল। তোমার কথাগুলো আমাকে লজ্জিত করেছে। আলজার এক মুহূর্তের জন্য হতবাক হয়ে গেল এবং তারপর বুকের উপর হাত রেখে একটু সামনের দিকে ঝুঁকে পড়ল। ক্লাইন, যে কি না ঘন ধূসর কুয়াশার মধ্যে ঢাকা ছিল, মনে মনে একটু শুকনো হাসি হাসল। অড্রে আলতো করে ঠোঁট কামড়াল, কথাগুলো গুছিয়ে নিল এবং বলল, ডিজায়ার অ্যাপোস্টল ডিউক নেগানকে খুন করার জন্য একটা অনন্য পরিস্থিতির সুযোগ নিয়েছিল। তীব্র আবেগ এবং কামনা উসকে দেওয়ার ক্ষমতা ব্যবহার করে এবং মারাত্মক আহত হওয়ার বিনিময়ে সে সফলভাবে ঘেরাটোপ ভেঙে পয় নিষ্কাশন নর্দমায় ঢুকে পড়েছিল। নাইটহক্স যখন তাকে ধরে ফেলল তখন সে আগে থেকেই মৃত ছিল। সেখানে দ্য হিরো ব্যান্ডিট কালো সম্রাট উপস্থিত ছিল। এই ভদ্রলোক তাকে চুপ করানোর জন্য কাজটা করেনি, বরং সে সেই সংস্থাটাকে নিশানা করেছিল যারা ডিজায়ার অ্যাপোস্টলকে এই গুপ্তহত্যার চুক্তি দিয়েছিল। কোন সংস্থা? দ্য হ্যাংডম্যান যখন বিভ্রান্ত হয়ে মনে মনে ভাবছিল, ঠিক তখনই টেবিলের শেষ মাথায় বসে থাকা মিস্টার ফুল নীরবে মিস জাস্টিসের প্রশংসা করল এবং তার দিকে তাকাল। তারপর সে প্রসঙ্গক্রমে তাকে একটা কথা মনে করিয়ে দিল, বাইরের জগতে এই সংস্থার নাম মুখে আনবে না বা কোথাও লিখবে না। কেন? অড্রে অবাক হয়ে বলে উঠল। ক্লাইন চেয়ারে হেলান দিয়ে বসল এবং নরম গলায় উত্তর দিল, এটা নিয়ে কোনো কথা বললেই তারা তা জেনে যাবে। এটা নিয়ে কোনো কথা বললেই তারা তা জেনে যাবে। অড্রে নিজের অজান্তেই মিস্টার ফুলের দিকে তাকাল। তার মনে হল কুয়াশার আড়ালে লুকিয়ে থাকা চোখ দুটো দিয়ে সে যেন কোনো কিছুর ওপর জোর দিচ্ছে। মিস্টার ফুল বোঝাতে চাইছে যে এটা যদি তার রাজ্যে না হয় বা তার সাথে কথা বলার মাধ্যমে না হয়, তবে টুয়ালাইট হার্মিট অর্ডারের নাম মুখে আনলে বা কোথাও লিখলে তারা কোনো মাধ্যম বা জিনিসের সাহায্যে সেটা বুঝতে পারবে। তার কথার এটাই মানে হওয়ার কথা। কি ভীষণ গোপন আর উচ্চ পর্যায়ের একটা সংস্থা। একটা পর্যায় পর্যন্ত এটা 7 দেবতার চার্চের চেয়েও অনেক বেশি ভয়ঙ্কর। আর মিস্টার ফুল, আমাদের ট্যারট ক্লাব তাদেরকে খুঁজছে। অড্রের এক মুহূর্তেই মনে হল যে সে অনেক কিছু বুঝে গেছে। সে সোজা হয়ে বসল এবং বলল, তোমার যেমন আদেশ। এটা নিয়ে কোনো কথা বললেই তারা তা জেনে যাবে। এমন একটা গোপন সংস্থা যাদের নাম মুখে পর্যন্ত আনা যায় না। এমন একটা শক্তিশালী সংস্থা যাদের সম্পর্কে আমি কিছুই জানি না। এরাই কি সেই দল যারা ডিজায়ার অ্যাপোস্টলের পেছনে ছিল? মিস্টার ফুল কি তাদেরকে খোঁজার জন্যই তার অনুসারীদের পাঠিয়েছে? দুনিয়ার এই উচ্চ পর্যায়ের অবস্থা সত্যিই আমার ভাবনার চেয়েও অনেক বেশি জটিল। এখানে এমন আরও অনেক গোপন রহস্য আছে যা আমার জানার কোনো উপায় নেই। আলজার আলতো করে মাথা নাড়ল। সে একই সাথে চমকে গিয়েছিল এবং উত্তেজনা অনুভব করছিল। এই মুহূর্তে তার খুব ইচ্ছে করছিল মিস্টার ফুলকে টাকা দিয়ে সংস্থাটির নাম জানার জন্য। তবে খুব সাবধানে চিন্তা করার পর তার মনে হল যে এর কোনো দরকার নেই। যদিও উচ্চ পর্যায়ের সত্তাদের জড়িত থাকার এই অবস্থাটা বুঝতে পারলে তা ভবিষ্যতে তার পরিকল্পনাগুলোকে নিখুঁত করতে সাহায্য করত এবং নির্দিষ্ট পরিস্থিতিতে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করত, কিন্তু বর্তমানে সে মিড সিকোয়েন্সের একেবারে নিচের ধাপে আছে, তাই তার পক্ষে ওই রহস্যময় সংস্থার সাথে জড়িত বিষয়গুলোর কাছাকাছি যাওয়ার কোনো উপায়। এই মুহূর্তে তার সবচেয়ে বেশি দরকার উইন্ড ব্লেস্ট পোষণের ফর্মুলা আর উপাদানগুলো, তাই এগুলোর জন্য তাকে পর্যাপ্ত সম্পদ জমাতে হবে। আমার এই উন্নতি সফল হওয়ার পর আমি হয়তো মিস্টার ফুলের সাথে পরামর্শ করার সুযোগ খুঁজতে পারব। আলজার মনে মনে বিষয়টা গেঁথে নিল।
যা শুনছিল তাতে ফোর্স খুব বিভ্রান্ত হয়ে পড়েছিল। ডিজায়ার অ্যাপোস্টল আর এমন একটা সংস্থা যাদের নিয়ে কোনো কথা বললেই তারা তা জেনে যাবে, এই জিনিসগুলো খবরের কাগজে সে যা পড়েছিল তার থেকে একেবারেই আলাদা। একজন ডিউককে গুপ্তহত্যা করার পেছনে সত্যি অনেক গোপন রহস্য লুকিয়ে আছে। এটা খুব দুঃখের ব্যাপার যে এই সংস্থাটার নাম কোথাও লিখে রাখা যাবে না, নইলে আমি এটাকে আমার ভবিষ্যতের কোনো উপন্যাসে খলনায়ক হিসেবে ব্যবহার করতে পারতাম। সেটা নির্ঘাত একটা ক্লাসিক গল্প হতো। আমার এখনও ডায়েরির 10টা পাতা ধার করা বাকি আছে, আর আমি স্পিরিট ইটারের পেটের থলিটাও কিনিনি। আপাতত এই ধরনের উচ্চ পর্যায়ের বিষয়গুলো বোঝার জন্য টাকা খরচ করার কোনো দরকার নেই। যাই হোক, ট্যারোট ক্লাবের ভেতরে যে গোপনীয়তা আর জ্ঞান ঘুরে বেড়াচ্ছে তা মিস্টার এর জমায়েতের চেয়ে 10 গুণ বেশি, অথবা তার চেয়েও অনেক বেশি কিছু। ফোর্স একজন লেখক হিসেবে নিজের কৌতূহলকে দমন করে রাখল। আর ডেরিক, সে জানত না ডিউক নেগান কে, তাই এই গুপ্তহত্যার পেছনে কে ছিল তা নিয়েও তার কোনো মাথাব্যথা ছিল না। সে চুপচাপ শান্ত হয়ে বসে রইল, যেন সে কোনো ক্লাসে বসে আছে। টুয়ালাইট হার্মিট অর্ডারের বিষয়টা যখন শেষ হল, ফোর্স চারদিকে তাকালো এবং একটু পরখ করে জিজ্ঞেস করল, ভদ্রমহিলা এবং ভদ্রলোকেরা, একই স্তরের খুব বেশি বিয়ন্ডের বৈশিষ্ট্য জমা হয়ে যাওয়ার এই সমস্যাটা সমাধান করার কোনো উপায় কি তোমাদের জানা আছে?